হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করব আসলে খুব কোনো নাটক বা সিনেমা থেকে নেওয়া কোনো গল্প নয়, জীবনের একটি গল্প। তো চলো গল্পটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। তো প্রিয় বন্ধুরা, আমি আমার মামার বাড়িতে বড় হই, কারণ আমার মা বাবা ছিলেন না। বাবা আমরা ছোট থাকতেই বিয়ে করে আলাদা হয়ে যান তার ছোট বউকে নিয়ে। আর আমি ছোট, আমার মা যেহেতু ইয়াং, সেক্ষেত্রে মাকে অন্য জায়গায় বিয়ে দিতে হতো, যার কারণে আমার নানা মামা মিলে মা আর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। তো বেশি হওয়ার মধ্যে বেশিটা আমিই ছিলাম। যাক, আমার দায়ভার মামা নিল। নেওয়ার পর আমি মামার বাড়িতেই আস্তে 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 বড় হতে থাকি। এভাবেই আমার বয়স 5 বছর হয়ে গেল। যাওয়ার পর আমার মামা আমাকে একটা স্কুলে ভর্তি করান। ওটা সরকারি স্কুল ছিল। তোমরা বোঝোই তো, যার বাবা মা থাকে না সে কতটা অবহেলিত আমাদের সমাজে। তো যাই হোক, সরকারি স্কুলে তো ভর্তি করাই দিল। শিশুতে প্রথম, আমি তো খুব ছোট, তেমন কিছু বুঝি না। এভাবেই একটা বছর কেটে গেল। যাইতে যেতে আমি মোটামুটি অক্ষর চিনি। সেখান থেকে আমি 1-এ উঠে গেলাম। যাওয়ার পরে বেশ লেখাপড়া বোঝার চেষ্টাও করি খুব ভালো করে, যেহেতু আমাকে সাপোর্ট দেওয়ার তেমন কেউ ছিল না। তো মামা মাঝে মধ্যে জিজ্ঞাসা করতো, তোর কি লেখাপড়া চলছে ঠিক মতো? আর মামি তেমন একটা ভালো ব্যবহার করতেন না। কয়টা ভাত দিলেও মুখ কালা চোখ কালা করতো। তারপর দুচ্ছাই করতো আর কি। তো মাঝে মাঝে খুব কান্না পাইতো, কান্না করতাম। তো বছরে একবার আমার মা আসতো এ বাড়িতে, আমার মামার বাড়িতে আসতো। আইসা 2-4 দিন যাই থাকতো। যখন যে আমার ওই সৎ বাবা সাথে থাকতো, তখন আমার সাথে কথাই বলতো না। তখন আমাকে আমার মামি মামা বলতো, সামনে যাবি না, কথা বলবি না। হ্যাঁ, ওই সৎ বাবাটা এগুলো পছন্দ করতেন না, কিন্তু উনি জানতো যে আমি ওনার মেয়ে, ওনার আগে একটা বিয়ে হয়েছিল, এই ঘটনা। তো উনি আমার মাকে ঠিকই মেনে নিছে, কিন্তু আমাকে তো নিতে পারে নাই বা নিবেও না, যার কারণে মামার বাড়িতে থাকা ছিল। তো মা আর কি করতে বা পারতো। মা এসে মাঝে মধ্যে একটু কান্নাকাটি করতো 2-4 দিন। যাই হোক, মা চলে যাওয়ার পরে আবারও সেই অত্যাচার শুরু হতো। মাঝে কয়েকদিন থাকতো, আমাকে মোটামুটি মা এদিকে আয়, আমার মামি উনি উনি উনার যে আরও একটা রূপ আছে সেটাও আমার মা জানতো না। আমিও বলতাম না মাকে, বলে এত প্রেশানি এত কষ্ট দিয়ে এমনি উনি চাপে থাকতো, আমাকে নিয়ে টেনশনে থাকতো। আর বাবা তো কখনো আর খোঁজ খবর নেয়নি। যাক, এইভাবে পড়তে আমি ক্লাস 8-এ উঠে গেলাম। দুঃখ কষ্ট সব কিছুর সাথেই লড়তে থাকলাম। 8-এ উঠে যাওয়ার পর আমার মামাতো একটা বোন ছিল, ও আমার থেকে অনেক অনেক বড় ছিল। হ্যাঁ, প্রায় ম্যাচিউর ছিল, ওর বিয়ের কথাবার্তা চলছিল। তো এমন সময় আমাদের স্কুল 8-এ পরীক্ষা দেওয়া শেষ হওয়ার পর আমার মামা তো বোনের বিয়ে। তো বিয়ে হয়ে গেল, খুব বড় ঘরে বিয়ে হয়েছে ওর, কারণ আমার মামার অবস্থাপাতি ভালো ছিল। আর আমার বড় বোনটা, আমার মামাতো বোনটা, ও বিয়ে পাশ করে ফেলেছিল। তো ওকে বিয়ে দিয়েছে, ছেলেটা সরকারি চাকরি করে। তো ও চলে গেল বাড়ি থেকে। এখন বাড়িতে আমি, মামা আর মামি, এই 3জনই বাড়ির মধ্যে। তো বাড়ি থেকে বিয়ে বিদায় হলো। হওয়ার পরে রীতি অনুসারে তারা বিয়ের দিন চলে গেল। বিয়ের পরের দিন আবার বউকে এ বাড়িতে আনা হলো। এখানে তারা 2 দিন আবার অবস্থান করলো। করার পর আবার শ্বশুর বাড়িতে চলে গেল। এমন সময় আমার মামির মা যিনি আছেন, উনি বিয়ে বাড়িতে এখানেই ছিল। তো বাড়ি যে উনি অসুস্থ হয়ে যায় মারাত্মক। মামির কাছে ফোন আসে। তো মামি কী করছে, চলে গেছে মামাদের শ্বশুর বাড়িতে, মামির মায়ের বাড়িতে চলে গেল।
হাসপাতালে ছিলেন মামির মা, তো ওখানেই মামি অবস্থান করছিল। করার পর 3 দিন হয়ে যায়, মামি আসে না। এভাবেই একা একা বাড়িতে আমি রান্নাও করছিলাম, মামিদের সংসারে দেখাশোনাও করছিলাম বাড়িতে একা একা। তো আমার মামা হচ্ছে অনেক রাত বিরাতে বাড়িতে ফিরে। মামা হচ্ছে একটু জুয়া খেলতো আর হচ্ছে মানে নেশা করতো। তো সেদিন রাতেও খাওয়া দাওয়া সব কিছু শেষ হওয়ার পর অনেক রাত আমি তো পায়চারি করছি। পরের দিন থেকে আমার স্কুল ছুটিও শেষ, আমাকে নতুন করে স্কুলে যেতে হবে, সেই প্রস্তুতিও নিয়ে রেখেছি। আমি সকালে স্কুলে যাব, অনেক রাত মামা আসে না। এমন সময় গ্রামে রাত 12টা বা 1টাতে কিন্তু অনেক রাত হয়ে যায়, একদম স্তব্ধ হয়ে যায়। মোটামুটি বলতে পারো যে সবার একটা করে ঘুমও শেষ। তো এই অবস্থায় মামা অনেক রাতে বাড়িতে ফেরে, সেদিন রাত 1:30 বাজে। তো সেদিন মামা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আমি মেন গেট খুলে দিয়ে মামাকে মানে দেখি কি উনি হাঁটতেই পারছে না, পড়ে যাচ্ছে। যাই হোক, মামাকে ধরে আমি ঘরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি একটু লেবু পানি করে দিলাম, দেওয়ার পর মামাকে সেটা খাওয়ালাম। বললাম মামা খাবার খাও, বললো না, কীরকম আবল তাবলভাবে কথা বলছে। বলার পর আমি করলাম মামা শুয়ে থাকো। মামাকে শোয়াই দিয়ে আমি আমার রুমে চলে গেছি। যাওয়ার পরে আমি মোটামুটি শুইছি, আমার চোখটা বন্ধ হয়ে আসছে। আসার পরেই মামা, আমার চোখ লাগে আসছে, মামা দেখি আমি শুয়ে আসছিলাম, ঘুম ঘুম ভাব। এমন সময় শরীরের মধ্যে অদ্ভুত কিছু মেহসুস করি, যেমন সুড়সুড়ি লাগছে, কীরকম অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে শরীরের মধ্যে। তো আমার হুঁশ নেই, আমি ঘুমের মধ্যেই মনে করো সেটাকে উপভোগ করছিলাম। আমি তো ভাবছি যে আমি স্বপ্ন দেখছি। তো হঠাৎ করেই মনে করো একটু একটু ব্যথা লাগে, এমন সময় আমি হচ্ছে চোখটা খুলি। খোলার পরে দেখি কি মামা। তখন আমি এক প্রকার অবাক হয়ে যাই, বলছি মামা, বলতেছে চুপ, কোনো মামা না, এখন একদম ডিস্টার্ব করবি না। এই বলে আমার মুখটা চেপে ধরলো। মুখটা চেপে ধরে আমার শরীরটাকে সে হায়নার মতো করে ভোগ করলো। মনে করো একেই তো আমি একদম, বয়স যে খুব বেশি তাও না, মাত্র ক্লাস 8 পর্যন্ত আমার পড়াশোনা হয়েছে। দেখতেও ছোটো মোটো ছিলাম, খুব সুন্দর ছিলাম। আর বুঝই তো স্ট্রবেরিগুলো মাত্র কিছুটা বড়, খুবই সুন্দর সুন্দর দেখতে। প্রথমে খুব ব্যথা অনুভব করছি, আর সেই স্ট্রবেরিগুলোকে গালের মধ্যে দিয়ে মনে করো খুব সুন্দর করে করে খাচ্ছে, যেমনি ব্যথাও পাচ্ছি সেমনি মজাও পাচ্ছি। এদিকে কথাও বলতে পারছি না। তার উপর দিয়ে মনে করো সে মনে করো স্ট্রবেরির জায়গা থেকে চলে গেল হচ্ছে ছোট্ট সেই পুকুরে। যাওয়ার পর যখনই তার ফুল নেটওয়ার্ক ভরা মেশিনটা পুকুরের মধ্যে ছেড়ে দিল, তখন তো আমার অবস্থা বোঝো। আমি তো চিৎকার দিতে পারছিলাম না, মুখটা এমনিতেই চাইপে ধরে রাখা হয়েছিল। তারপরও দেওয়ার পর বলতেছে একবারই ব্যথা পাবি না, তারপরে খুব মজা পাবি। এভাবে করে সে আমার সব কিছু লুটে নিল। নেওয়ার পর আমি তো ব্যথায়, কষ্টে, অন্যদিকে লজ্জা, ভয়, আতঙ্ক সব কিছু মিলিয়ে আমার অবস্থা তো সেই। যাওয়ার পর যাক, মামির আসার কোনো নামগন্ধি নেই। সেদিন চলে গেল। পরের দিন রাতে স্কুলেও গেছি, ঠিকমতো হাঁটতে পারছিলাম না। তো সবাই বলছিল কি হয়েছে তোর? আমি বললাম না তেমন কিছুই হয় নাই, এমনিতেই। যারা বান্ধবী ছিল ওদেরকে বললাম এমনিতেই, বিয়েবাড়িতে অনেক কাজ ছিল, কাজকাম করতে করতে পায়ে একটু মুচকে গেছে, তাই হাঁটতে পারছি না। এ কথা কি আর বলা যাবে কাউকে? বলতে পারি? যাক, এভাবেই। তো পরের দিন রাতে মামা আবার ওই অবস্থায় বাসায় ফিরছে, মামির আসার কোনো নামগন্ধই নেই। তো সেদিন রাতেও একই অবস্থা। তো সেদিন আর কোনো আপত্তি করিনি, না কইরা ভাবলাম যে সবই তো শেষ হয়ে গেছে। উনি আমাকে পেলে পুষে এত বড় করেছে, যদি এটা দিয়েই শোধায় তাহলে এটাই ঠিক আছে। করার পরে মামি আরও 1 সপ্তাহ ছিলেন ওই জায়গায়। থাকার পরে প্রতি রাতে সে আমাকেই ব্যবহার করতো। করার পর একটা প্রকার আশাই ছেড়ে দিলাম। তখন আমি ভাবলাম যে এখান থেকে আমাকে কি করে বের হওয়া যাবে। তারপর আমার 9-এ ওঠার পর
কোনো মতো লেখাপড়া চলতে 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 আমাদের একটি গ্রামের ছেলের সাথেও খুব ভালো ছিল, ওর সাথে আমার সম্পর্ক হয়। আমি আস্তে আস্তে সব ঘটনা বিষয়গুলো ওর সাথে শেয়ার করি, করার পরও আমাকে আশ্বস্ত করে আমি তোকে এখান থেকে বের করে আনবো হার হালমে, যেভাবেই হোক না কেন। তারপর কোনো মতো আমি বাড়িতে চলে আসার পর কোনো মতো ওই বাড়িতে থেকে আমি মেট্রিক পর্যন্ত আগানোর পর ও আমাকে প্রস্তাবের মাধ্যমে বিয়ে করে নিয়ে চলে যায়। আমিও আর আপত্তি জানাইনি। আমি ভেবেছিলাম যে এই পাপ থেকে আমার মুক্তি চাই। আর বিয়ের পর মামাকে বলে গিয়েছিলাম, মামা শোনো, মেয়ে কিন্তু তোমার ঘরেও ছিল, তুমি তাকেও কিন্তু লালন পালন করে বড় করেছো, কিন্তু আমার সাথে যেটা করেছো জানি না কেন করেছো, কী অপরাধ আমার ছিল, তবে হ্যাঁ, তুমি আমায় লালন পালন করে এত বড় করেছো, আমি মনে করব যে তোমার এত শ্রমের কাছে আমি উপরে আছি, তোমার কাছে আমি আর কোনো ঋণী নই। তো আজকের পর আমি আর কোনো দিন তোমাদের বাড়িতে আসবো না। এই বলে ওই বাড়ি থেকে বিয়ে আজকে 11 বছর হয়ে গেছে, আমার কখনও আমি ওই বাড়িতে আর ফিরে যাইনি। আসলে এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, দেখো মানুষের জীবনে কখন কি ঘটবে কি ঘটবে না সেটা কেউই বলতে পারেন না, একমাত্র স্রষ্টা ছাড়া। তো এই দুর্বলতার মানে যারা ফয়দা তোলে তাদেরকে তোমরা কি বলবে আমি জানি না, বাট আমি মনে করি যে তাদেরকে আর যাই বলা যাক না কেন, মানুষ তো বলা যায় না। এজন্যই আমি ওই বাড়িতে আর কোনো দিন যাইনি বা বাকি জীবনেও যাব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।